তৃণমূলের সরকার ক্ষমতায় এসেছে 2011, এটা 2024, এর মধ্যে 13 বছরে প্রায় 22,000 মদের দোকানের জন্য লাইসেন্স করে দিয়েছে। 2200 স্কুল এরা করেনি। দরকার ছিল এদের স্কুল তৈরি করা, দরকার ছিল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা, দরকার ছিল মানুষের জীবনযাপন কিভাবে আপগ্রেডেশন হবে, আপডেট কিভাবে হবে, এদের রুজি কিভাবে বাড়বে, তার জন্য কলকারখানা তৈরি করা। তা বাদ দিয়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যাবে সেই জন্য পাড়াতে পাড়াতে ইল্লিগাল ছেড়ে দিন, লিগাল মদের দোকানের কথা বলছি, প্রায় 22,000 করে দিয়েছে। ভাবতে পেরেছেন? এ নাকি আপনার আবার পাশে থাকবে। তাই সময় এসেছে যারা আপনাকে আমাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, আচ্ছা আচ্ছা, যারা আপনাকে আমাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব। এখন থাকছে কে? তৃণমূলকে প্রত্যাখ্যান করলে থাকছে কে? বিজেপি, তাই তো? বিজেপির কথা আমি আর বলতে লাগবে? আমাদের সিনিয়র মোস্ট বাম নেতা যা বলে দিয়েছে আর বলতে লাগবে না। ক্ষুধার সূচকে আমরা বাংলাদেশের পিছনে চলে গিয়েছি, ক্ষুধার সূচকে আমরা মায়ানমারের পিছনে চলে গিয়েছি, ক্ষুধার সূচকে আমরা শ্রীলঙ্কার পেছনে চলে গিয়েছি। পৃথিবীতে 127টা দেশকে নিয়ে সমীক্ষা করেছে, সেখানে ভারতবর্ষের স্থান কোথায়? 100-র পারে। বেকারত্বের শীর্ষের দিকে আমাদের দেশ চলে যাচ্ছে, সব দিকে আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি। অর্থনীতি ভারতবর্ষের ভেঙে পড়েছে। এই ঢাকা দেওয়ার জন্য আপনার আমার মধ্যে ও হিন্দু ও মুসলমান এটার খেলা খেলতে চাইছে। এই খেলাতেই মেতে থাকবে। এ প্রশ্ন কর যাতে না আর করে। 2014 সালে দেশ যে ঋণ নিয়েছিল, আজকে 2024, এই 10 বছরে সেই ঋণের পরিমাণ কয়েক গুণ বেড়ে গিয়েছে, ক্রমশ বেড়ে যাচ্ছে। আর যখনই আপনি প্রশ্ন করবেন তখনই আপনার আমার মধ্যে যে যেটা খাবে সেটাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করবে। কেউ ধর্মের নামে খেলে ধর্ম খাওয়াবে, কেউ বর্ণের নামে খেলে বর্ণ খাওয়াবে, যাকে যেভাবে মিসগাইড করা যায় সেটা করবে। তাই বন্ধুগণ, যারা এই দেগঙ্গা এই বাজারের আমার আওয়াজ শুনছেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, একটু চোখ কান খুলে দেখুন তো, একটু চোখ কান খুলে রাখুন। নোটবন্দির পরে বা নোটবন্দির সময়ে আমাদের যারা ছোটখাটো ব্যবসায়ী আমরা ছিলাম, এই বাজারের কথা বলছি, তাদের কি অবস্থা ছিল, আর নোটবন্দির পরে তাদের ব্যবসা কোথায় পৌঁছে গেল তলনিতে, আপনারাই বলুন। কিন্তু কি বলেছিল ওই সময়ে? দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন, যদি নোটবন্দির ইফেক্ট ব্যাড ইফেক্ট হয় তাহলে চৌরাস্তায় কি করবে? মনে আছে তো নাকি? হ্যাঁ, ভুলে গেছেন এত তাড়াতাড়ি? গলায় কি দেবে বলেছিল চৌরাস্তায়? ভুলে গেছে মনে হয়, বলছি না। বলেছিল গলায় এ দিয়ে দেবো, ফাঁসি লাগিয়ে দেবো, লাগিয়ে নেব যদি নোটবন্দির ব্যাড ইফেক্ট হয়। আপনারা এই বাজারের মানুষ, ভিন্ন ধর্মের মানুষ আছেন, ভিন্ন জাতের মানুষ আছেন, বিভিন্ন এলাকার মানুষজন আছেন, সবার উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের বুকে হাত রেখে বলুন, নোটবন্দির আগে আপনাদের ব্যবসাটা কোন জায়গায় ছিল? যার যেরকম লেভেলে ব্যবসা ছিল, কেউ ছোট ব্যবসা করেন, কেউ মাঝারি ব্যবসা করেন, কি অবস্থায় ছিল, আর আজকের দিনে আপনাদের ব্যবসা কত তলনিতে পৌঁছে গিয়েছে। এ শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য ধর্মে বিভেদ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। কদিন আগে আপনারা দেখেছিলেন হরিয়ানাতে নির্বাচন ছিল, ওখানে বিজেপির অবস্থা ভালো ছিল না, বিজেপি ওখানে পরাস্ত হতো। আর তখনই আপনারা কি দেখতে পেলেন? সাবির মল্লিক নামে এক পরিযায়ী শ্রমিক বাসন্তীর, তাকে সে নাকি গোমাংস খেয়েছে বলে পিটিয়ে তাকে হত্যা করলো। আমি ওর বাড়িতে গিয়েছিলাম, প্রতিবাদ সভা করেছিলাম, ওখানে দাঁড়িয়ে বলেছিলাম, শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য, ভোটের বৈতরণী পার করার জন্য ওকে খুন করা হয়েছে। ও গোমাংসের সাথে ওর কোনো সম্পর্ক ছিল না। পরবর্তীতে
আপনারা খবরে মিডিয়ার মাধ্যমে দেখতে পেলেন কি, ওর যে খাবারটা ছিল সেটাকে রিপোর্ট বানিয়েছে, রিপোর্টে কি এসেছে যে ওই দিনকে ওর কাছে ওদের বাড়িতে কোনো গোমাংসই রান্না হয়নি। আর হরিয়ানাতে গোমাংস বন্ধ, তাহলে কি শুধুমাত্র ভোটের বৈতরণী পার করার জন্য মানুষকে খুন করলো, মানুষে মানুষে বিভেদ লাগিয়ে দিল। তাই আমি বলবো দেগঙ্গার মানুষজনদেরকে, হাড়োয়া বিধানসভার মানুষকে যে চোখ কান খুলে রাখুন, আপনার অধিকার, আপনার যেটা প্রাপ্য আপনি কিভাবে পাবেন তার দিকে কনসেন্ট্রেট করুন। ওরা ক্ষমতায় টিকে থাকার জন্য আপনার আমার মধ্যে ধর্মের বিভেদ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওরা ক্ষমতার শীর্ষে থাকার জন্য, ওদের এমপি এমএলএ বাড়ানোর জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য আপনার আমার মধ্যে জাতিগত হিংসা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু দিনের শেষে আপনি রহিম কাকা আর রহিম চাচা আর রাম কাকাকে জিজ্ঞাসা করুন কেমন আছে। দেশের প্রধানমন্ত্রী তো 2014 সাল থেকে আছে। একটু খোঁজ নিন না ওই আদিবাসী পাড়ার, আমার মানে ওই নামটা কোন পাড়া, হরে কৃষ্ণ কুমার কলোনির মানুষজনদেরকে জিজ্ঞাসা করুন তো। ও তো মোদিজি তো দিল্লি থেকে বসে এরা ভোট চাইছে, দিল্লি থেকে বসে তো ওরা ভোট চাইছে। আপনার পাড়ার যে হিন্দু সমাজের মানুষজন আছে দিল্লি থেকে তো তারও ভোট চাইছে। এই 2014-2024 এই 10 বছরে আপনার এই বুথের আমার হিন্দুর বাপটার কি উপকার করলো সেটা অন্তত জিজ্ঞাসা করুন তো। উপকার করেছে? গ্যাস আজকে কত দামে কিনতে হচ্ছে আপনাদের? না, গ্যাসের দোকানে গিয়ে বললে হবে আমি মোদি ভক্ত, আমার জন্য ছাড় পেয়ে যাবেন। আমার মুসলিম সমাজের মানুষ যে দামে কিনছে আমার হিন্দু সমাজের মানুষকেও সেই দামে কিনতে হচ্ছে। পেট্রোল ডিজেল কেরোসিনের দাম 100। নিত্য প্রয়োজনীয় যে জিনিস আছে মুসলিম সমাজের মানুষও যে দামে কিনছে, হিন্দু ভাইরও সেই দামে কিনছে। কিন্তু হিন্দুকে বাঁচাতে এসেছে, ভালো কথা, কোনো একটা জাতিকে বাঁচা। কিন্তু আমরা কি দেখছি, হিন্দুকে বাঁচাতে নাম করে এসে অমিত শাহজির ছেলের ব্যবসা 15,000 গুণ বৃদ্ধি পেয়ে গেল। আর আমার এখানে সনাতন কাকার ছেলের যে চায়ের দোকান হোক আর যাই দোকানই হোক না, কাপড়ের দোকানের ব্যবসা তলানিতে চলে যাচ্ছে। আর মমতা ব্যানার্জি এসেছিল 2011 সালের আগে এই কুতুব ভাইদেরকে বাঁচাতে, জামির ভাইদেরকে বাঁচাতে, আপনার আব্দুল্লাহ চাচাকে বাঁচাতে। ভালো কথা, এরা মন খুলে ভোট দিল। কি দেখতে পেলেন? এই জামির ভাইকে বাঁচাবার জন্য ভাবছে না, মমতা ব্যানার্জির ভাইপোর চোখের সমস্যা হলে আমেরিকাতে গিয়ে ট্রিটমেন্ট করার মতো কালির চাল থেকে এত সম্পত্তি হয়ে গেল, আমেরিকায় গিয়ে ট্রিটমেন্ট করছে। আর এর পরিবারের কে হলে লোকাল হসপিটালে গিয়ে বেড পাচ্ছে না। এ তো মুসলমানকে বাঁচাতে এসেছিল, আর ও তো হিন্দুকে বাঁচাতে এসেছিল। না হিন্দু বাঁচছে না মুসলমান বাঁচছে, বাঁচছে কে? অমিত শাহ ছেলে বাঁচছে আর মমতা ব্যানার্জির ভাইপো বাঁচছে। আর পাড়ার রাম কাকা রহিম চাচার সাথে কিভাবে হিংসা ছড়িয়ে ক্ষমতায় থাকা যায় সেই ব্যবস্থা করার চেষ্টা করছে। তার প্রমাণ তো গতকালকে ফিরহাদ হাকিম সাহেবের ওই বক্তব্য দেওয়ার কারণ কি? ওই বক্তব্য দেওয়ার কারণটা এটাই তো, সাম্প্রদায়িক কাজ খেলা হবে ওটাকে দেখিয়ে। বিজেপি পাড়ায় যাবে যে আমার হিন্দু সমাজের মা বোন বাপ ভাইয়েরা বিজেপির এই সাম্প্রদায়িক চিন্তা ভাবনার জন্য বিজেপি যেভাবে মানুষকে শোষণ করছে এটার বিরুদ্ধে ওদের ভোট দেওয়ার চিন্তা ভাবনা করেছিল। এইটা গিয়ে ভিডিওটা গিয়ে ফিরহাদ হাকিমের ভিডিওর কাটিংটা গিয়ে পাড়ায় দেখাবে। এই দেখো ফিরহাদ হাকিম অমুককে হিন্দু মেয়েকে কি বলেছে দেখো, ঠিক ওই ধরনের। আবার দেখবেন বিজেপির কাউকে দিয়ে বড় ভয়ঙ্কর বক্তব্য দিয়ে হবে, ওই বক্তব্যের কাটিংটা তৃণমূলের মুসলিম নেতাগুলো গিয়ে মুসলমান পাড়ায় গিয়ে বলবে এই দেখো বিজেপি এসে যাবে কি বলছে শোনো। কিন্তু এই ধরনের বক্তব্য দেওয়ার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ একবারও করবে না। কিন্তু নওশাদ সিদ্দিকীকে আটকানোর জন্য, আমাদের নিরাপদ বাবুকে আটকানোর জন্য, কিভাবে মিথ্যা কেসে জেল খাটাবে তার জন্য পুলিশকে তৎপর করে রেখে দিয়েছে মমতা ব্যানার্জি। তাই সময় এসেছে আপনাদের, আপনারা যদি নিজের রুজিরুটির কথা ভাবেন, পরিবার পরিজনের কথা ভাবেন, আর সাম্প্রদায়িক সম্প্রীতির কথা ভাবেন, ঐক্যের কথা ভাবেন, আপনাদের ভবিষ্যতের কথা ভাবেন,
তাহলে আপনাদের বলবো আগামী 13 তারিখে আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্ন দিয়ে পিয়ারুল ইসলামকে বিধানসভায় পাঠান। আপনাদের অধিকার নিয়ে বিধানসভায় সোচ্চার হবে এবং শাসকের ঘুম ভাঙবে যে এদেরকে আর হিন্দু মুসলমানের গল্প শুনিয়ে ঘুমিয়ে রাখা যাবে না। এদের ঘুম ভেঙেছে, এরা অধিকারের জন্য কথা বলবে। আবার হিন্দু ভাইয়ের যদি অধিকার হনন হয়, মুসলমান কাঁধে মিলিয়ে তার জন্য রাস্তায় নামবে। আবার আদিবাসী ভাইয়ের কেন রাস্তা হয়নি, বাড়ি পাই তার জন্য হিন্দু মুসলিম আদিবাসী সহ রাস্তায় নামবে। মানুষ সজাগ হয়েছে, তাহলে ওদেরকে ওদের অধিকার বুঝিয়ে দিতে হবে, না হলে রাজনৈতিক কারবার আমাদের বন্ধ হয়ে যাবে। আপনারা ডিসাইড করুন, অধিকার আপনারা আপনাদের বাড়িতে এসে পৌঁছে যাবে, না ওই বাড়ির জন্য আবাস যোজনার জন্য কারো মিটিং মিছিলে যেতে হবে। আপনারা সেটা ভাবুন, সময় এসছে ভাবার। কারণ যদি না আপনি ভাবেন, আমি যতই বলি না কেন, আমাদের বক্তারা যতই বক্তব্য দিক না কেন, কিচ্ছু কাজ হবে না। তাই বন্ধুগণ, শেষের দিকে এসে আমি গুটি কয়েক কথা বলবো। আচ্ছা, আরজিকর কাণ্ডর কথা আমাদের মনে আছে না ভুলে গিয়েছি? এটা বলবেন ভাই, কাদের মনে আছে একটু হাত তুলুন তো। আমি যদি একটা ভুল কথা বলি, দিদিমণির দলের লোকেরা আমাকে ছাড়বে না, বুঝতে পারছেন না? ওই কাকে একজনকে দালাল বলেছিলাম বলেও আমার নামে নাকি নোটিশ পাঠিয়েছে। এই লোকসভাতে একটাকে দালাল বলেছিলাম না, ও তো দালাল। তো দালালকে দালাল বললে অসুবিধা কোথায়? আমার নামে নোটিশ পাঠিয়ে দিয়েছে। আমি ঠিক আছে, ধরে নিয়ে যাও। ধরে নিয়ে গেলে ঠান্ডা পড়ে যাচ্ছে, কম্বলটা বললো দাঁড়াও ভাই একটু, স্যার দাঁড়ান। পুলিশ যদি ধরতে আসে বলবো স্যার একটু দাঁড়ান, কতদিন রাখবেন তো গ্যারান্টি না, একটু কম্বলটা নিয়ে নিই। আমাকে একটু আমি একটু জিরো বলে, জিরো হয় না, ঠান্ডা পড়ে গিয়েছে, যে কম্বল নিয়ে নেব। তো আমাদের নামে নোটিশ পাঠিয়ে দিচ্ছে। তো আমি যদি এখন কোনো একটা ভুল কথা বলি, ছেড়ে দেবে আমাকে? আমাকে 12 থেকে 13টা বাজানোর জন্য যত রকম দরকার আইনি ওরা কাজ করবে। তো ওই জায়গায় দাঁড়িয়ে বলছি আমি,